শ্রাবণকে শেষমেশ হসপিটালে অ্যাডমিট করলো বিদ্যা। ধারাবাহিকে শুরুতে বিদ্যা তোষাকে বলছে, মানুষ যে ক্ষতি করে কি লাভ পায় আমি সেটাই বুঝতে পারি না। এটুকুই তো আমাদের জীবন, তার মধ্যে ভালোবাসার সময় নেই, তার মধ্যে ক্ষতি করব। শত এবার বিদ্যার মাথা হাত গুলিয়ে বলছে, সাবধানে থাকিস। এই বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। বিদ্যা তো এবার ছুটে গিয়ে রাজদীপের বুকে মাথা দিয়ে খুব কাঁদছে। আই অ্যাম ভেরি সরি রাজদীপ, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমাদের জীবনে আজকের পর থেকে আর কোনোদিন কারোরই হবে না। আমি তোমাকে খুব ভালোবাসি রাজদীপ। রাজদীপ এবার বিদ্যাকে, বিদ্যা আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। বিদ্যা তো রাজদীপকে বলছে, আমি তো বললাম তোমাকে সরি। রাজদীপ তো উঠে এসে একটা গোলাপ নিয়ে বিদ্যার সামনে দাঁড়ায়, ধরে বলছে, এটা তোমার জন্য। বিদ্যা তো রাজদীপের কাছ থেকে গোলাপটা খুব আনন্দ সহিত নিয়ে নেয়। রাজদীপ বিদ্যাকে বলছে, ভালোবাসাকে তুমি যেভাবে নাও না কেন, আমি তোমাকে খুব ভালোবাসি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। এইভাবে সুমিত শুধুমাত্র আমার একটু পাশে থেকো। বিদ্যা তো এবার আস্তে আস্তে রাজদীপকে শুইয়ে দেয়। রাজদীপের বুকে মাথা রেখে বিদ্যা খুব আদর খাচ্ছে। অপর থেকে দেখা যাচ্ছে পাগল তো খুব পাগল হয়ে গেছে, চুলমুল এলোমেলো, বসে বসে একা একা বকছে আর বলছে, রাজদীপ তুমি জানো তো তোমাকে আমি খুব ভালোবাসি। রাজদীপ আমাকে ভালোবাসে তাই না দিদি, তাই না? দেখা যাচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে দেয় পিহু, তোরসা, কাশ্যপ, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফাগুনের পাগলামি। আর দেখা যাচ্ছে ফাগুনের সামনে একটা ডাক্তারও বসে আছে। ফাগুন দিদিকে একা ভুলভাল বকিয়ে যাচ্ছে, জানো তো রাজদীপ আমাকে তাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র রাজদীপের জন্য আমি ফুল নিয়ে চেয়েছিলাম আর রাজদীপকে আমি জাপড়ে ধরেছিলাম, জাপড়ে ধরে বলেছিলাম, আমি খুব ভালোবাসি তোমাকে। তুমি বলো না ভালোবাসাটা কি অন্যায়? আগুন তো এবার উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তো আবার পাগলামি শুরু করে দিয়েছে। জোরে জোরে কাঁদছে আর বলছে, আমি তো রাজদীপের জীবনে নেই, রাজদীপের জীবনে আছে বিদ্যা। রাজদীপ আর বিদ্যা, এই দেখো একবার তুমি ওই রাজদীপ আর বিদ্যা, এই বলে তো ফাগুন পাগলামি শুরু করে দিয়েছে। তখনই পিউ আর তোষা এসে ফাগুনকে ধরে বেঁধে এক জায়গায় বসায়। বাবু বলছে, পিউ আর তোষা তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা ওকে হার্ট করছো। পিউ বলে, আমরা তো ওকে হার্ট করছি না, এতক্ষণ ডাক্তারবাবু বসে তো নোটিস করছিল। ডাক্তারবাবু নার্সকে বলছে, সিস্টার ইমিডিয়েটলি ইঞ্জেকশন ব্যবস্থা রেডি করুন। ডাক্তারবাবু তাড়াহুড়ো করে একটা ইঞ্জেকশন নিয়ে ফাগুনের শরীরে দিয়ে দেয়। তোষা তো এবার সে সমস্ত কিছু দেখে কাঁদছে। ফাগুন তোষাকে বলছে, কি হলো মা, তুমি এত কাঁদছো কেন? তুমি তো তোমার বড় মেয়েকে নিয়ে খুশি, তাহলে কেন কাঁদছো? কাশ্যপ বাবু তখন বলছে, ফাগুনের যে কি হলো হঠাৎ আমি বুঝতে পারছি না। কপিল তখন বলছে, দাদা ওর কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন। কাশ্যপ বাবু তখন বলছে, ওর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন? আচ্ছা ডাক্তারবাবু আপনি বলুন তো, ওর কি কোনো ট্রিটমেন্টের দরকার আছে? ডাক্তারবাবু কাশ্যপ বাবুকে সরাসরি বলছে, হ্যাঁ ওর ট্রিটমেন্টের দরকার আছে, ওরা ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে। কাশ্যপবাবু তখন ডাক্তারবাবুকে বলছে, কি বলছেন কি ডাক্তার, ও তো মানসিক ভাবে সুস্থ, আপনি ওকে হসপিটালে অ্যাডমিট করে কি প্রমাণ করতে চাইছেন? আমার মেয়েটা মেন্টালি পাগল হয়ে গেছে, আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি কেন বুঝতে পারছেন না? ও ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই, আর ট্রিটমেন্ট শুধু একটাই, শুধু রাজদীপ। ডাক্তারবাবু বলছে, আপনি আমাকে ডেকেছেন বলে আমি এসেছি, আর ইমিডিয়েটলি অ্যাডমিট করাটা খুব দরকার। দেখুন আমি প্রেসক্রিপশনে সবটা লিখে দিয়েছি, বাকিটা আপনাদের ব্যাপার। আর একটা কথা মাথায় রাখবেন, এরকম পেশেন্টকে যদি আপনারা খোলা রাখেন তাহলে আপনাদের ফ্যামিলির উপর বড় বিপদ আসবে। রাজদীপ না কি নাম বললেন, ওনার উপরও বিপদ আসতে পারে। কাশ্যপবাবু তখন সরাসরি ডাক্তারকে বলছে, যা খুশি তা হয়ে যাক, কিন্তু আমার মেয়েকে আমি কোথাও অ্যাডমিট করব না। কাশ্যপবাবু ফাগুনের কাছে গিয়ে বলছে, মা তুই একদম চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। ফাগুন তখন কাশ্যপ বাবুকে বলছে, বাবা আমি ভাত কাপড় করবো, আমি বউ সাজবো। এই বলে ফাগুন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। কাশ্যপ বাবু তো এবার খুব জোরে জোরে কাঁদছে আর পিউ তখন বলছে, আপনি এখন কাঁদছেন কেন? আপনার তো ওকে অনেক আগে শাসন করা দরকার ছিল। কাশ্যপ বাবু খুব রেগে পিউকে, সেট আপ, তুমি একদম কথা বলবে না। তোষা তখন কাশ্যপ বাবুকে বলছে, তুমি ওর সাথে এরকম আঙ্গুল দেখিয়ে কথা বলতে পারো না, ও কিন্তু তোমার ভাইয়ের বউ। কপিল তখন পিউকে বলছে, তুমি কি দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। তখন পিউ বলে, তুমি একদম আমার সাথে চোখ দেখিয়ে কথা বলবে না, তিনটে মানুষের জীবন জড়িয়ে আছে, তুমি বুঝেছো তো? কাশ্যপবাবু তখন বলে, তিনটে মানুষকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আমার আগ্রহ আমার শুধু মেয়ে। কাশ্যপবাবু তখন বলে, আমি তোমাদের সকলকে বলছি ও অসুস্থ নয়, তোমরা কেন বুঝতে পারছো না? ডাক্তার তখন বলছে, হ্যাঁ ও অসুস্থ, আপনি ডাক্তারি ভাষায়
বললে বুঝতে পারবেন না, ওকে ইমিডিয়েটলি অ্যাডমিট করার প্রয়োজন আছে। কাশ্যপবাবু তো একই কথা বলে যাচ্ছে, দেখুন ডাক্তার, ওর শুধু একটাই ট্রিটমেন্ট, সেটা হলো রাজদীপ। ও রাজদীপকে এতটাই ভালোবেসে ফেলেছে, ওর জন্য একটু পাগলামি করছে। ডাক্তারবাবু তখন কাশ্যপবাবুকে বলছে, তাহলে আমাকে ডাকলেন কেন? তাহলে আমি এখন আসি। ডাক্তারবাবু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, এই যে আপনারা ওকে অ্যাডমিট করছেন না, এই নিয়ে আপনাদের পরে খুব আফসোস করতে হবে। এই বলেই সেখান থেকে ডাক্তারবাবু চলে যায়। তখনই দেখা যায় রাজু তুষার ফোনে ফোন করেছে। তোষা তো এবার ফোনটা ধরেছে। রাজু তোষাকে বলছে, আপনার ওই মেয়ে বিদ্যার হোস্টেলে বাড়িতে গেছিল, যে গিয়ে সেখানে সিনথেট করে এসেছে, রাজদীপের উপরে টর্চার করে এসেছে। আপনারা কি আপনার মেয়েকে সামলাতে পারেন না? আচ্ছা, আপনি তো দাঁড়িয়ে থেকে বিদ্যার বিদায়টা দিয়েছিলেন, আপনি তো বিদ্যার মা, বিদ্যার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা তো আপনি জানেন। আপনার মেয়েকে আপনারা একটু সামলান, ওই ফাগুনকে একটু সামলান। আমি শুধু বিদ্যা আর রাজদীপের কথা ভেবে এফআইআর করলাম না, তাহলে না এটা অনেক দূর অবধি গড়াতো। আপনার স্বামী কাশ্যপ ব্যানার্জি, উনিও নাকি ওদিক গিয়েছিলেন, ওনার কি মস্তিষ্ক ভারসাম্য হারিয়ে গেছে? তোষা তখন কাঁদতে কাঁদতে বলছে, না না, ওনার ভারসাম্য হারায়নি, তবে আমার মেয়ে ফাগুন নিজে ভারসাম্য হারিয়ে ফেলেছে। রাজু কথাটা শুনে চমকে যায়, বলে, কি বলছেন কি আপনি? আমি জানি না এখন কি হবে, আমি জানি এই আগুন কখনো নিভবে না। এই আগুন থেকে থেকে করে চলছে, আর এই আগুনে হাওয়া দিচ্ছে আমার স্বামী কাশ্যপ ব্যানার্জি। সবকিছু ছারখার হয়ে যাবে। এবার রাজু বলছে, আপনি কোন আগুনের কথা বলছেন বলুন তো? তোষা যখন কাঁদতে কাঁদতে বলছে, সেই আগুনের নাম হলো আগুন। এই বলেই তোষা ফোনটা কেটে দেয়। তখন দিদা সেখানে এসে রাজুকে বলছে, কার সঙ্গে কথা বলছে? রাজু তখন বলে, তো কার সঙ্গে কথা বলছে তুমি জানো না? দিদা তখন বললে, হ্যাঁ আমি শুনেছি। রাজু তখন বললে, এরপরে তুমি চুপ করে থাকবে? তুমি এখনো কিছু বলবে না? তুমি কি, এবার তো তোমার বউকে নিয়ে আসো, তুমি কি বৌদি? দিদা তখন বলছে, আমি বারবার করে বলছি আমি ওকে নিয়ে আসবো না, দরকার পড়লে আমি ফাগুনকে নিয়ে আসবো, কিন্তু ও বিদ্যাকে না। আমি বিদ্যাকে ঘৃণা করি, ও একটা গোপাল ভোটওয়ালার মেয়ে, ও একটা খনির মেয়ে, ওর এই বাড়িতে থাকার যোগ্যতা কোনো মতেই নেই। আমি বংশ পরিচয় থেকে আমি কোনো ব্যক্তি আগ্রহ নেই আমার। রাজু, একটা কথা জেনে রাখো, আমার ছেলেকে আমি এ বাড়িতে ফিরে আনবই। রাজু তখন বলছে, কাল সকালে ভাত কাপড়ে কি হবে? দিদা তখন বলছে, হবে না ভাত কাপড়, এই পরিবারে কেউ যাবে না ওর ভাত কাপড়ে, আমি যাব। তুমি কি ভেবেছো বিদ্যা বেগ ঝুলিয়ে বাজারে যাবে, গিয়ে দরদাম করে তরকারি কিনবে, নিজে রান্না করবে, নিজের ভাত কাপড় অর্গানাইজ করবে? তুমি কি ভেবেছোটা কি? কেন করছো তোমরা এরকম? দিদা তখন বলছে, রাজু তুমি আমার ছেলে বিষয়ে কেন নাক গলাচ্ছ? রাজু তখন বলছে, আমি ওর বাবার মতন, তুমি তো আর পিতা তো নয়, আমি আমার ছেলে ভবিষ্যৎ ঠিক করব, অন্য কেউ নয়। আমি আমার ছেলে কালকে ভাত কাপড় হতে দেব না, আমার ছেলে ওই মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে না। রাজু তখন হাসছে আর বলছে, বিদ্যা এই যুগের মেয়ে, চাকরি করে মাইনে পায়, বলতে পারো বিদ্যা তোমার ছেলের ভাত কাপড়ের দায়িত্ব নেবে? এই আমি বলতে পারি। আর আরেকটা কথা, আমি যতটুকু বিদ্যাকে চিনি, ওই অপেক্ষা করছে বৈবাহিক আচার অনুষ্ঠানগুলি অপেক্ষা করছে, এরপর ও সবটা সামলে নেওয়া। আর ও তো বিদ্যা ব্যানার্জি কি বলে জানো তো, পোস্তাদ আর বিনা নয়, বেডটাও ধরতে হয় কখনো কখনো। শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, সমাজে এমন মানুষ আছে নিজেদের জ্ঞানে হুঁশে নিয়ে আসার জন্য। এটা তো এবার রাজদূপের উপর খুব রেগে গেছে। রাজদূপ তখন দিদাকে বলছে, বৌদি তুমি যতই রাগ করো না কেন, এটাই আসল ফ্যাক্ট, তোমাদের না আসলে কোনো বোধ নেই, তোমাদের বোধ সব চলে গেছে। এই বলে রাজদূপ ওখান থেকে রাগ মাগ দেখিয়ে চলে যায়। দিদার মুখে পড়ে জামা ঘষে দিয়েছে রাজদূপ। অপরদিকে দেখা যাচ্ছে ফাগুন তো ঘুমিয়ে পড়েছে। কোকিল সকলকে বলছে, ফাগুন তো ঘুমিয়ে পড়েছে, সবাই এখন নিজেদের ঘরে যাও। ফাগুনও বলছে, ডাক্তার তো বলে গেল ও অনেকক্ষণ ঘুমাবে। দেখা যাচ্ছে সবাই তো যার যার ঘরে চলে গেছে, আর ফাগুন তো এখনো ঘুমায়নি। ফাগুন তো ভূতের মতন চোখটাকে তাকিয়ে রেখেছে। দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা বিদ্যা তো স্নান করে রেডি হচ্ছে। রাজদীপ তো বিছানা শুয়ে শুয়ে বিদ্যার দিকে তাকিয়ে। বিদ্যা তো একটা কানে দুল পড়েছিল। রাজদীপ বিদ্যাকে ইশারা করে বলছে, ও কানের দুলটা ভালো লাগছে না। তারপর বিদ্যা একটা কানের দুল দেখে রাজদীপ বলছে, হ্যাঁ এটা ভালো লাগছে। এখানে আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে?
পাগলের এই পাগলামিতে বিদ্যা আর রাজদীপে পুরো জীবনটা কি শেষ হয়ে যাবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন।